একটা জিনিস কি, whether you like me, whether you don't like me, but আমি বাংলাদেশ টিমের ওডিআই ক্যাপ্টেন এই মুহূর্তে। আমরা যদি রোবট হইতাম, আমাদের যদি শরীরটা যদি পার্টস হিসাবে পাওয়া যেত, যে হ্যামস্ট্রিং খুলে চেঞ্জ করে আনে লাগিয়ে নিলাম, হাত খুলে চেঞ্জ করে আনে লাগিয়ে নিলাম, তাহলে কোনো সমস্যা ছিল না। আমি দোকান থেকে কিনে আবার নতুন করে একটা লাগিয়ে নিয়ে খেলতাম। 40-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করছি বা 105-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করছি, ওয়েদার আই এম হেল্পিং দ্য টিম অর আমার কারণে টিম সাফার করতেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাত্র শুরু করছে ইয়াং প্লেয়ার, নো, লিটন, সৌম্য, মিরাজ, মোস্তাফিজ, মোসাদ্দেক, দে নট ইয়াং এনিমোর। নিজের ব্যাপারে আমি এটা করছি, আমি ডোমেস্টিকে তা করছি, এই করছি। আই ডোন্ট সিং মাই সং, আই হ্যাভ নেভার ডান দিস ইন্টায়ার মাই লাইফ। সাকিবের কথাই বলি, হি হ্যাজ ট্রিমেন্ডাস সেলফ বিলিভ ইন হিমসেলফ। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা আমার কাছে যেটা মনে হয় যে অতিরিক্ত প্রেশারে ক্রিকেট খেলে, মানে নিজেকে খুব বেশি পুশ করবো না। মানে আমার কাছে মনে হয় যে সেট আ প্ল্যান, যদি এটার মধ্যে যদি সব কিছু হয় ঠিকভাবে, দেন আইল প্রবাবলি লিভ। টি-20 সিরিজ না খেলেই কেন নিউজিল্যান্ড থেকে ফিরে এলেন তামিম ইকবাল? ভক্তদের সমালোচনার জবাবটাও ঠিক কিভাবে দিলেন? চলতি বছরই কি ক্রিকেটের কোনো একটা ফরম্যাটকে বিদায় জানাবেন এই ওয়ানডে ক্যাপ্টেন? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন অলরাউন্ডারে, জানা হয়ে যাবে সবকিছু। টিভিতে ঝকঝকে ছবি দেখতে চান? ব্যবহার করুন আকাশ DTH আর আকাশ প্রেজেন্স 5/4/15 এর সাথে আছি ফারাজি মালিহা। চলতি বছরেই চট্টগ্রাম স্টেডিয়ামের উইকেট বদলে যাচ্ছে। নতুন করে তৈরি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের 22 গজ, বাড়ানো হচ্ছে সেন্টার উইকেটও। অলরাউন্ডারকে জানিয়েছেন বিসিবি গ্রাউন্ডস চেয়ারম্যান। একই সাথে মূল মাঠের বাইরে যুক্ত হচ্ছে নতুন 10টা প্র্যাকটিস উইকেট। শামসুল আরিফিনের রিপোর্ট। ঘরের খেলা হোক কিংবা আন্তর্জাতিক, দেশের উইকেট নিয়ে হাপিত্যেশ নিত্য ঘটনা। ক্রিকেটারদের অভিযোগ থাকে স্পিন উইকেটটা ঠিকমতো বানাতে পারে না কিউরেটররা। বাউন্সি উইকেট তো দূরের ব্যাপার। অভিযোগ অনুযোগ বহু হয়েছে, বাস্তবতা বোঝার চেষ্টা কজনই বা করেছে। চাহিদার তুলনায় উইকেট কম দেশে, বহু ব্যবহারে মন্দ হতে সময় লাগে না। দেরি হলেও সমস্যা সমাধানের চেষ্টায় বিসিবি। চট্টগ্রামে শুরু হচ্ছে নয়া প্রজেক্ট। আমরা চট্টগ্রামে আরও 10টা আউটসাইড প্র্যাকটিস উইকেট বানাচ্ছি, 10x10 স্কোয়ার, যেটা আপনার 10 বাউন্ডের বাইরেই হবে। এটা ওইখানে টেনিস কোর্টের পাশে হবে। আইসিসির রেগুলেশনে এখন কিন্তু কোনো মাঠের ভিতরে প্র্যাকটিস উইকেট থাকার কথা না, রেগুলেটরি রিমোভে থাকবে না। কারণ প্র্যাকটিস উইকেটের উপরে ইনজুরি হয়। প্র্যাকটিস উইকেট যদি মাঠের গ্রাউন্ডের মধ্যে থাকে, এটা ইজ নট অ্যাপ্লিকেবল ফর প্রেজেন্ট কন্ডিশন, মানে প্রেজেন্ট রেগুলেশনস অফ গ্রাউন্ডস ফ্রম আইসিসি। সো আমরা সেই জন্য প্র্যাকটিসের জন্য বাইরে মাঠ করছি। ওইখানে তো আপনি জানেন একাডেমি হচ্ছে নতুন, এবং ওখানে ইনডোর ফ্যাসিলিটিটা তৈরি হচ্ছে। আমাদের আউটফিল্ডটা আমরা টাচ করতে পারবো কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের বাকি হোম ট্যুরগুলোর উপরে ডিপেন্ড করবে। কারণ বেশ কিছু দল আছে যারা চট্টগ্রাম এবং ঢাকার বাইরে খেলতে চায় না, তো সেই জন্য আমাদের কিছুটা আটকা থাকবো। বাট আমরা চেষ্টা করব যে এবছর এবং আগামী বছরের শিডিউল দেখে আমরা একে একে ভেন্যুগুলোকে আপগ্রেড করব। সো আগামী বছরে হয়তো আমরা খুলনা ধরবো, তারপরের বছর হয়তো রাজশাহী ধরবো, এভাবে মানে একভাবে সব ম্যাচ ধরলে হয় কি আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও সাফার করে যাবে। সো এটাই আমাদের মেইন। এবং আমরা যেটা করার প্রধান কারণ হলো প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ভেন্যু বা টেস্ট ভেন্যুকে একদম সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী করা। মাঠের বাইরে প্র্যাকটিস উইকেট তো হচ্ছেই, সেন্টার উইকেটগুলোকেও সংস্কার করবে বিসিবি। আমাদের এখন নেক্সট প্ল্যানে আমরা অলরেডি চট্টগ্রামে কাজ শুরু করেছি। চট্টগ্রামের কাজ হচ্ছে যে সেন্টার উইকেটটাকে 2টো করে বাড়াচ্ছি আমরা। উইকেটের কিছু রিলেইং করব আমরা, কারণ এই উইকেটটা অনেক পুরনো হয়ে গেছে এবং উইকেটের নিজস্ব ক্ষমতা হারিয়ে যাচ্ছে। রিলেইং করতে হলে আমাদের উপরের টপ সয়েলের 6 ইঞ্চি সরিয়ে ফেলতে হয়, 6 থেকে 8 ইঞ্চি সরিয়ে নতুন উইকেট লে করা। কারণ আজকালকার উইকেটে 8 ইঞ্চির বেশি মাটি থাকে না, কারণ তারপরে পানিটা নিচে নেমে যায়, বোল্ডার্স থাকে বা অন্যান্য যেই প্রিপারেশনটা থাকে। উপমহাদেশের আবহাওয়া, রক্ষণাবেক্ষণের কৌশল, জনবল আর ক্রিকেটের ধরন সবকিছু ঠিক রেখে উইকেটের আসল চরিত্র ধরে রাখা সত্যি কঠিন কাজ। সেই সত্য বোঝানোটাও আরও বেশি কঠিন বলছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শামসুল আরিফিন, অলরাউন্ডার। শুধু উইকেটই নয়, ভালো মানের একটা ইনডোরও তৈরি হচ্ছে চট্টগ্রামে।
ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে জহুর আহমেদ স্টেডিয়ামের পাশের ওই ইনডোরের কাজ করছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস BBS। ইনডোরের টুকিটাকি খবরই জানাচ্ছেন সাইফুল রূপক। নদীর একুল ভাঙে অকুল গড়ে, প্রবাদটা সাগর পাড়ে সাগরিকায় খুব মিলে যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম পাশের এই জায়গায় ছিল আগের ইনডোর, সেখানে দাঁড়িয়ে গেছে ফ্লাইওভার। স্টেডিয়ামের পূর্ব দিকে তৈরি হচ্ছে সাগরিকার নতুন ইনডোর সেন্টার। অলরাউন্ডারের হাতে এসেছে নকশা, গ্লাসে ঘেরা অবয়ব। ডিজাইনটা অবাক করবে, মুগ্ধতা ছড়াবে। ইউরোপ আমেরিকায় দেখা মেলে এমন অবকাঠামো। বাহিরের লুক আর ভেতরের সুযোগ সুবিধায় আধুনিকতার ছোঁয়া। নেট সেশনে ক্রিকেটাররা পাবে 4টা পিচ, এছাড়া পারফরমেন্স অ্যানালাইজ রুম ও মেডিকেল ডিপার্টমেন্টও থাকবে। 2019-এ শুরু হয় কাজ, মাঝে করোনায় বাধা। একাধিক আন্তর্জাতিক সিরিজেও বন্ধ থাকে কাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অর্থায়নে আকর্ষণীয় এই ইনডোরটা তৈরি করছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড BBS এর ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্ট। মাঝখানে আমার কিছু একদিন করোনার জন্য কাজ বন্ধ ছিল, কোভিড-19-এর জন্য বন্ধ ছিল, প্রায় 3-4 মাসের মতো আমার বন্ধ ছিল। সে বন্ধ থাকার কারণে আমাদের কাজটা একটু লেট হয়েছে। আর এখন নতুন করে আমরা কাজটা শুরু করেছি। ওপরের রোপ সিটিংয়ের কাজ চলতেছে, রোপ সিটিংয়ের কাজ ইনশাল্লাহ শেষ পর্যায়ে, এবং কাজটা খুব দ্রুত কাজটা হয়েছে। এবং এখানে আমাদের যে স্যাররা আছেন, BBS-এর যে কর্তৃপক্ষ আছেন, আমাদের স্যাররা খুব দ্রুত কাজটা যেন সম্পূর্ণ হয় সেইভাবে আমাদেরকে ইনশাল্লাহ দিয়ে তাগিদ দিচ্ছেন। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আর চলতি মাসে আয়ারল্যান্ড উলফসের ক্রিকেটাররা সাগরিকার ইনডোরের নকশা আর সুযোগ সুবিধা দেখে প্রশংসা করে গেছে। চলতি বছরই খুলে যাচ্ছে এই আধুনিক সেন্টার। আমাদের স্টিলের কাজ আছে, ভিতরে ফ্লোরের কাজ আছে, স্টেয়ারের কাজ আছে, গ্লাসের কাজ আছে, থাইয়ের কাজ আছে, টাইলসের কাজ আছে। তারপরে আপনার এখানে টয়লেট, স্যানিটারির কাজ আছে, অনেক প্লাম্বিংয়ের কাজ আছে, এখানে অনেক কাজ আছে। মূলত যে সমস্ত কাজগুলো যদি আমরা ফিনিশিংয়ের কথা যদি আসে, সেক্ষেত্রে আমাদের টোটালি প্রায় 4-5 মাস মতো লাগতে পারে। সাইফুল রূপক, অলরাউন্ডার, চট্টগ্রাম। খুব সহজেই ঘরে বসে শপিং করতে চাইলে আপনার প্রথম পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ে সবচেয়ে এগিয়ে ইভ্যালি, আর আপনিও আস্থা রাখুন ইভ্যালিতেই। বাংলাদেশ ক্রিকেটে খালেদ মাহমুদ সুজনই একমাত্র ব্যক্তি যিনি কিনা ক্রিকেটকে নিয়ে ভাবেন। শুধু তাই নয়, ক্রিকেটারদের আশা ভরসাও তার উপরেই, বলেছেন মাশরাফি বিন মুর্তজা। অলরাউন্ডারকে জানিয়েছেন ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন খালেদ মাহমুদ। দেব চৌধুরীর রিপোর্ট। প্রত্যেকের জায়গায় তো প্রত্যেকের কাজটা করা খুব জরুরি এবং সঠিকভাবে। এখন আপনাকে আমি একটা কথা বলি, ধরেন খালেদ মাহমুদ সুজনকে নিয়ে বাংলাদেশে কেউ মানে পজিটিভ মন্তব্য করেন না, তাই তো? কিন্তু আমি আমার জায়গায় বসে আমি বলতে পারি যে একটা মাত্র মানুষ, তাকে আপনি যেভাবেই দেখেন না কেন, সে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে, সে কিন্তু অন্য কোনো কিছু নিয়ে ভাবে না। কেমন আমি বলি যে আজকে আন্ডার-19 বিশ্বকাপ পাওয়ার পেছনে অনেকের অবদান দিতে পারেন আপনি, কিন্তু একজন ক্রিকেট খেলোয়াড় হিসেবে ক্রিকেটের সাথে আমি দেখেছি খালেদ মাহমুদ সুজনের ওইখানে অবদানটা কত। সে কিন্তু আন্ডার-19-এর প্লেয়ারদের ওই সময় BPL-টা চলছে, BPL খেলতে দেননি। উনি কিন্তু আগে প্ল্যান করেছে, তাদেরকে কক্সবাজার পাঠিয়েছে, তাদেরকে টিম কম্বিনেশন ঠিক করেছে এবং তাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। বিদেশ ট্যুর থেকে শুরু করে ইভেন ওই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে মুহূর্তে তারা কক্সবাজারে ট্রেনিং করেছে। ওই সময় হয়তো আন্ডার-19-এর কয়েকজন ছেলে পেলে মনটা খারাপ থাকতে পারে যে BPL অ্যান্ড ফান ক্রিকেট, এবং কিছু টাকাও হয়তো বা সে আর্ন করতে পারতো, কিন্তু সেই অপরচুনিটি হারালো। বাট ক্রিকেট বোর্ড ওয়াজ ফোকাসড। আমি শুধু অবশ্যই ক্রিকেট বোর্ডের কৃতিত্ব এটা, ক্রিকেট বোর্ড ওয়াজ ফোকাসড যে না আমাদের মানে তারা এটাকে মিন করেছে, আন্ডার-19 ভালো করতে হবে। এবং মিন করার মানে দেখেন অল্প সংখ্যক টাইমে তারা একটা জিনিস মিন করেছে যখন উই গট দ্য ওয়ার্ল্ড কাপ। সো আমাদের কাছে কিছু জ্বলন্ত উদাহরণও আছে যে সঠিক প্রপার ওয়েতে কোনো কাজ করলে এর ফল আসতে বাধ্য। আমরা সবাই ভাবি যে সুজন ভাইকে ব্যর্থ মানুষ হিসেবে দেখি, কিন্তু আমরা ওনার ক্রিকেটিং ক্যারিয়ারকে সামনে আনি। আচ্ছা, পৃথিবীর সেরা খেলোয়াড় কি পৃথিবীর সেরা কোচ হয় না। আবার ক্রিকেট যে খেলাটা ভালো, ধরেন আপনি যে লেভেলে এক্সপেক্ট করছেন বা যে লেভেলে আপনি সাকিবকে মাপছেন বা যে লেভেলে আপনি অন্যান্য বিদেশি প্লেয়ারকে মাপছেন, সেই লেভেলে আপনি সুজন ভাইকে মাপলে কি হবে?
কিন্তু আবার দেখা গেল যে ক্রিকেটিং ব্রেন ওদের থেকে সুজন ভাইয়ের বেশি। দ্যাটস হাউ মানে পিপল মেড। আমি আল্লাহ তাল্লাহ কাকে কীভাবে সৃষ্টি করেছে কেউ জানে না। সুজন ভাইকে তো আমি মনে করি সুজন ভাই ম্যান ম্যানেজমেন্ট, উনি যখন ক্যাপ্টেন ছিলেন বা ওনার খেলোয়াড় লাইফে ওই সময় থেকে ভালো, এবং এই কারণে কিন্তু ওনার প্রতি ক্রিকেটারদের মিনিমাম আস্থা যদি কারো থেকে থাকে সুজন ভাই, এটা অবশ্যই উনি আর্ন করেছে। সারা বাংলাদেশের দর্শক ওনার বিপক্ষে, কিন্তু 90% খেলোয়াড় ওনার পক্ষে থাকে। কেন? এই কেন উত্তরটাই বলছি, কারণ উনি সিকিউরিটি মেনটেন করে খেলোয়াড়ের, সেটা অন্যায়টা মেনে নিয়ে না। আমি যে সিকিউরিটির কথা বলছি, যে এই যে এটাও কিন্তু এক ধরনের কাইন্ড অফ সিকিউরিটি, যে আন্ডার-19 প্লেয়ারদের ওয়ার্ল্ড কাপ মানে বিপিএল খেলতে না দিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া। এবং আজকে যে আপনারা এই যে টুর্নামেন্টটা আমরা খেললাম T20 রিসেন্টলি, বঙ্গবন্ধু T20 কাপ, এটাও সুজন ভাইয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল, এটাও কিন্তু সুজন ভাইয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এটা তো উনি তো সামনে এই জিনিসটা আসেনি কখনো, যে অ্যারেঞ্জমেন্টটা সুজন ভাই করছে, বা সুজন ভাইয়ের এখন যে অবস্থা মানুষ বলবে যে এটা বিশ্বাসই করবে না, কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় জানে যে এই অ্যারেঞ্জমেন্টটা সুজন ভাই করেছে, এবং প্লেয়াররা খুশি হয়েছে যে অ্যাটলিস্ট খেলার ভেতরে আছে। তো এই যে এই ফ্যাসিলিটিসগুলো এইগুলোও কিন্তু এক ধরনের আস্থার জায়গা। নিউজিল্যান্ড থেকে শেষ ম্যাচটা জিতেই ফিরতে চায় বাংলাদেশ ক্রিকেট দল, আশাবাদী সৌম্য সরকার। তিনি মনে করেন বাজেভাবে খেলার পরও তৃতীয় T20-তে জেতার সামর্থ্য রাখে টাইগাররা। বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। অনিক জাবেরের রিপোর্ট। বাংলাদেশ দ্বিতীয় T20-তেও হেরেছে। ম্যাচ থেকে টাইগারদের প্রাপ্তি বলতে সৌম্য সরকারের 25 বলে 50 রানের ইনিংস। এর আগে মোহাম্মদ আশরাফুলও বাংলাদেশের হয়ে 21 বলে 50 রান করেছিলেন। চাপে থাকা দলকে সমতায় ফেরাতে নেপিয়ারে সৌম্য যে ইনিংসটি খেলেছেন সেটাকে দুর্দান্ত বলাই যায়। তবে ব্যাটিংয়ে নামার আগে সৌম্য নাকি জানতেন না টার্গেট কত রানের। এমন ইতিহাস ক্রিকেটে আগে কখনো ঘটেনি। চাপের মধ্যে ভেঙে পড়েননি তিনি, তুলে নিয়েছেন T20 ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। সবার মধ্যে একটা ছিল যে কত টার্গেট। ফার্স্টে আমরা যখন দুজন ব্যাটিংয়ে গেছি টার্গেটটা ঠিক ছিল না। তারপর আমি যখন মাঠের ভিতরে গেলাম তখন আম্পায়ারের সাথে কথা বলে উনি বললো যে এরকম একটা টার্গেট। সো ওইভাবে শুরু করলাম। তো ফার্স্ট বলে যখন 4 পেয়েছি, একটা নিজের ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছিল। আর চেষ্টা ছিল যে একটা অবশ্যই ফার্স্ট ম্যাচগুলো যেগুলো হয়েছে ওগুলোতে অত ভালো হয়নি, কিন্তু একটা নিজেকে এমন একটা ম্যাচ খেলে যে ম্যাচটা জিতানোর দিকে নিয়ে যাওয়া। তো কালকে এরকম একটা ছিল, উইকেটটাও ভালো ছিল। তো দিন শেষে ম্যাচটা জিতলে আরও ভালো লাগতো। সহজ ম্যাচগুলো প্রায় সময় কঠিন করে ফেলে টাইগাররা। তীরে এসে তরি ডুবানোর পরিসংখ্যান ঘাটলে হয়তো সবার ওপরেই থাকবে বাংলাদেশের নাম। নিউজিল্যান্ডে গিয়েও ব্যতিক্রম কিছু ঘটেনি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং একসাথে জ্বলে ওঠাটাই যেন ভুলতে বসেছে দল। সৌম্য মনে করেন 3 বিভাগে বাংলাদেশ ভালো করতে পারলে শেষ ম্যাচে অন্তত জয় নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। এখানে জেতা সম্ভব, কিন্তু আমরা যেভাবে খেলছি, আমরা হয়তো বা বলাররা একদিন ভালো করছে বা ব্যাটসম্যানরা, আমরা যদি 3 ফরম্যাট মানে 3টা মিলে যদি আমরা ভালো করতে পারতাম, যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, দেন আমাদের জিনিসটা অনেক ইজি হতো, জেতাটা সম্ভব হতো। সো আমরা যেদিনকে আমার কাছে মনে হয় যে 3 ফরম্যাটই আমাদের পুরো সিরিজ, এখন আর একটা ম্যাচ বাকি আছে। সো নেক্সট ম্যাচে যদি আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টে আমরা ভালো করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের কাছে জেতা সম্ভব। যেমন লাস্ট ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল, একটা দুটো ছোটো ছোটো মিস্টেক হচ্ছে, এইগুলোই যদি আমরা মিস্টেকগুলো না করে যদি ওইগুলা ধরতে পারি বা নিজেদের গ্রিপে নিতে পারি, তা আমার কাছে মনে হয় যেমন ফিল্ডিং বলেন বা ব্যাটিং বা বোলিং 3 ফরম্যাট একসাথে, 3টা ডিপার্টমেন্ট একসাথে হয়ে যদি আমরা ভালো করতে পারি, আমরা কালকে ম্যাচ জিততে পারবো। বৃহস্পতিবার অকল্যান্ডে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচতে সিরিজের শেষ T20-তে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অনিক জাবের, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্তান, পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরেও দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস, দেখিবার ইতিহাস। এলা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে। 83 বছরের বুড়া হলো, শরীরও তার বল পাও না। এলা তোর চোখেই মুই দুনিয়া দেখনু রে।
স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। 22তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচডের তৃতীয় দিন শেষে 3টি ম্যাচের ভেতরে জয়ের প্রত্যাশা করতে পারে কেবল রংপুরই। শেষ দিন তাদের জয়ের জন্য দরকার 101 রান, হাতে আছে 10টি উইকেট। চলতে থাকা 3 ম্যাচকেই এক করে জানাচ্ছেন অনিক জাবের। কক্সবাজারের আকাশ মেঘলা, বইছে মৃদু বাতাসও। সেই বাতাস দোলা দিয়েছে শুভাগত হোমের মনেও। সেঞ্চুরির অপেক্ষায় থাকা শুভাগত তৃতীয় দিনের শুরুতেই দেখা পেয়েছে শতকের। তিনি 114 রানে আউট হওয়ার পর ঢাকার ইনিংস থামে 280 রানে। 7 উইকেট নিয়ে ঢাকা বিভাগকে একাই ঘুরিয়ে দিয়েছেন সিলেটের রাহাতুল ফেরদৌস। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসও ব্যাট হাতে জ্বলে উঠেছেন আসাদুল্লাহ আল গালিব। তিনি অপরাজিত আছেন 74 রানে। তৃতীয় দিন শেষে সিলেটের লিড 273। পিনাক ঘোষের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে 402 রানে প্রথম ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 267 রানে অল আউট হয়ে যায় ঢাকা মেট্রো। দলের হয়ে সর্বোচ্চ 71 রানের ইনিংস খেলেছেন জাহিদুজ্জামান খান। চট্টগ্রামের হয়ে 72 রান দিয়ে 5 উইকেট নেন হাসান মুরাদ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে চট্টগ্রাম। 178 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। রংপুর ক্রিকেট গার্ডেনের মাঠে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন মুগ্ধ। 20 বছর বয়সী পেসারের বোলিং তোপে 259 রানেই গুটিয়ে যায় খুলনার দ্বিতীয় ইনিংস। জাতীয় লিগে ঘরের মাঠে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মুগ্ধ নিয়েছেন 6 উইকেট। তৃতীয় দিন শেষে জয়ের পথেই নাসির হোসেনের রংপুর বিভাগ। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুর বিভাগের দরকার 101 রান, হাতে আছে 10 উইকেট। অনিক জাবের, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস আজকের 5 for 15 এটুকুই। আকাশে চলছে এক্সাইটিং সব অফার। অনলাইনে আকাশ কিনে প্রথম মাসের বিল রিচার্জ করলেই পাচ্ছেন 500 টাকা ক্যাশব্যাক। অফারটি চলবে পুরো মার্চ মাস জুড়ে। আকাশ সংযোগ কিনতে ভিজিট করুন www.akashdth.com। নিয়মিত খেলার আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।